let's go to Bangkok. একটা নতুন শহর, নতুন গল্প আর হাজার নতুন অনুভূতি। ওয়েলকাম টু ব্যাংকক। গোল্ডেন টেম্পল থেকে ব্যস্ত স্ট্রিট, চাওফ্রা নদী থেকে রঙিন নাইট মার্কেট। আজ ঘুরে দেখব ব্যাংককের সবচেয়ে আইকনিক জায়গাগুলো। চলুন শুরু করা যাক। রাইট গাইজ, তো আজ আমরা বেরিয়ে যাচ্ছি পাটায়া থেকে। তো বিফোর গোয়িং লেটস শো ইউ দ্য লাস্ট ভিউ অফ দ্য সিটি পাটায়া। নাও লেটস গো টু ব্যাংকক। আর আমরা বেরিয়ে পড়লাম ব্যাংককের পথে। সিং বাই বাই টু পাটায়া, ইট ওয়াজ অ্যামেজিং ডেফিনেটলি। পাটায়া থেকে ব্যাংকক প্রায় 150 কিলোমিটারের পথ। ট্রাফিকের উপর ডিপেন্ড করে সময় লাগে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা, আর বাসে গেলে খরচ প্রায় 150 থেকে 200 বাট। কিন্তু এই জার্নি শুধু ডেস্টিনেশনে পৌঁছানোর নয়, পথের দুপাশের দৃশ্য, হাইওয়ে স্পিড আর নতুন শহরের দিকে এগিয়ে চলা, এটাই তো ট্রাভেলের আসল মজা। পাটায়াকে পেছনে ফেলে এবার আমাদের ডেস্টিনেশন ব্যাংকক। এবার কিন্তু আস্তে আস্তে পাহাড় দেখা মিলছে, আর যে পাহাড়ের যে পাহাড়গুলো যে বেশ ভালো হাইটে আছে সেটা বোঝা যাচ্ছে। আস্তে আস্তে আমরা কিন্তু হিলের দিকে উঠছি। ব্যাংকক অ্যাকচুয়ালি সিটি সেন্টার হলেও ব্যাংককের কিন্তু হাইট ইজ হায়ার দ্যান দ্য সি লেভেল। ব্যাংকক থাইল্যান্ডের ক্যাপিটাল আর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্যে একটা। থাইল্যান্ডের সেন্ট্রাল প্লেনে অবস্থিত এই শহরটা চাওফ্রায়া নদীর তীরে গালফ অফ থাইল্যান্ডের কাছাকাছি। নদী, ক্যানেল আর বিশাল শহরের কংক্রিট জঙ্গল সব মিলিয়ে ব্যাংককের জিওগ্রাফিতে আছে একটা আলাদা বিচিত্র। রাস্তাঘাট সত্যি খুব সুন্দর। আমি একটাও দেখলাম না কোনো গাড়িকে হর্ন দিতে বা ইয়ে করতে, কাউকে আমি দেখিনি এখন পর্যন্ত হর্ন দিতে। সবাই সবার মতো ড্রাইভ করছে। হর্ন না দিয়ে যত ভালো গাড়ি চালানো যায় সত্যি এখান থেকে শেখার। প্রকৃতির বানানো চারিপাশের ছোট ছোট পাহাড় পেরিয়ে এবার চোখে পড়ল মানুষের তৈরি এক নতুন দুনিয়া, ব্যাংককের উঁচু উঁচু বিল্ডিং। এত উঁচু বিল্ডিং আমি আগে কখনো দেখিনি। বিল্ডিংগুলো যে কতটা বিশাল সেটা কাছে না গেলেও বহুত দূর থেকেই তাদের স্কাইলাইন দেখেই টের পাওয়া যায়। ওয়েলকাম টু ব্যাংকক। আমাদের অলমোস্ট পাটায়া থেকে ব্যাংকক আসতে অ্যারাউন্ড 1.5 আওয়ার্স সময় লাগলো। কাঁচ আর কংক্রিট দিয়ে তৈরি এই স্কাইস্ক্রেপারগুলো ব্যাংককের আকাশকে যেন নতুন করে ছুঁয়ে আছে। নিচের ব্যস্ত রাস্তা থেকে মাথা তুলে ওপর তাকালে মনে হয় এই শহর শুধু সামনে নয়, আকাশের দিকেও বেড়ে চলেছে। প্রকৃতির বানানো চারিপাশের ছোট ছোট পাহাড় পেরিয়ে আমরা ঢুকে পড়েছিলাম মানুষের বানানো এক নতুন দুনিয়ায়, ব্যাংককের স্কাইলাইন। দূর থেকে দেখা যাচ্ছিল একের পর এক বিশাল স্কাইস্ক্রেপার, মহানাকন, বায়োকি টাওয়ার 2, আরও কত নাম না জানা উঁচু বিল্ডিং। কোনোটা 300 মিটারের চেয়েও বেশি উঁচু। সেদিন আকাশটা মেঘলা ছিল বটে, কিন্তু সে মেঘলা আকাশের নিচে ব্যাংকককে হাইওয়ে থেকে দেখতে ঠিক হাতের একটা কোনো জলছবির মতন মনে হচ্ছিল। ছুটে চলা গাড়ি, দূরে হারিয়ে যাওয়া স্কাইলাইন আর মেঘের আড়ালে লুকিয়ে থাকা শহর। প্রথম দেখায় ব্যাংকক চোখে দেখা একটা সুন্দর জলছবি। তো আমরা চলে এসেছি ব্যাংককের কিছু রিনাউন্ড মন্দিরে। এখানে বেশ কয়েকটা ভালো ভালো মন্দির আছে ব্যাংকক। তো চলো, আজকে কিন্তু ব্যাংককের ওয়েদার ইজ ক্লাউডি টুডে ইন ব্যাংকক। যদিও বা এখন ব্যাংকক সিটি শুনশান রয়েছে, বিকেল হলে কিন্তু ব্যাংককের চেহারা বদলে যাবে। চারিদিকে আলো, একটা আলো আঁধারির একটা অন্যরকমই দৃশ্য তৈরি হবে। আমরা চলে এসেছি ওয়াত ত্রাইমিন্থ টেম্পলে। টেম্পল অফ দ্য গোল্ডেন বুদ্ধা বলেও এই টেম্পলটা পরিচিত। এই মন্দিরে সবচেয়ে বড় আকর্ষণ হলো বিশ্বের অন্যতম বিখ্যাত গোল্ডেন বুদ্ধা, যেটি প্রায় 5 টনের খাঁটি সোনা দিয়ে তৈরি। এই বুদ্ধার মূর্তি প্রায় 3 মিটার উঁচু। কিন্তু এই মূর্তির গল্পটাও বেশ ইন্টারেস্টিং। একসময় প্লাস্টারের আবরণের নিচে লুকিয়ে ছিল এই সোনার বুদ্ধা।
পরে প্লাস্টারে ক্র্যাক ধরা পড়ায় আবিষ্কার হয় মূর্তিটা আসলে খাঁটি সোনার। ওয়েদার কিন্তু খারাপ হয়ে গেছে গাইস, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখন আর দাঁড়াবো না, গাড়িতে উঠতে হবে। আমাদের আরও কিছু বিখ্যাত মন্দির ঘুরে দেখার প্ল্যান ছিল, ওয়াত ফো, ওয়াত অরুণ। কিন্তু ব্যাংককের আবহাওয়া সেদিন আমাদের সঙ্গে ছিল না। হঠাৎই নেমে এলো বৃষ্টি, আর তার সঙ্গে এক এক করে বদলে গেল আমাদের সব প্ল্যান। তাই আর ইচ্ছে থাকা সত্ত্বেও আমাদের এই মন্দিরগুলো দেখা হয়ে উঠল না। কিছু জায়গা হয়তো দেখা হয় না, শুধু পরের কোনো দিনের জন্য রেখে দিতে হয়। আমাদেরকে ব্যাংকক এইভাবেই ওয়েলকাম করলো বৃষ্টির সাথে। ঝমঝম করে কিছুক্ষণ বৃষ্টি হলো, আর বৃষ্টির মাঝেও আমরাও পৌঁছে গেলাম আমাদের ব্যাংককের হোটেলে। অবাক করার বিষয় হলো, এত জোরে বৃষ্টি হওয়ার পরেও রাস্তাগুলোতে আমাদের বাড়ির মতন জলকাতা জমে রইল না। আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। হ্যাঁ, আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, তার কারণ এখনও লাগেজটা আমাদের আসেনি। লাগেজটা আসার পর দেন উই উইল চেক ইন। ওকে, দ্য ডিফারেন্ট টাইম ক্লকস। হোটেল ইকোটেল ব্যাংককের অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব সুন্দর ছিল। সামনে ক্রিসমাসের সিজন, তাই পুরো হোটেলটা সাজানো হয়েছিল ফেস্টিভ ডেকোরেশনে। তবে সবচেয়ে বেশি চোখে লেগেছিল হোটেলটার ভিনটেজ ভাইব, পুরনো দিনের একটা চান, ক্লাসিক ডেকর, আর তার সঙ্গে ওয়ার্ম লাইটিং। মনে হচ্ছিল ব্যাংককের ব্যস্ত শহরের মাঝেও হোটেলটা নিজের মধ্যে একটা ছোট্ট পুরনো গল্প লুকিয়ে রেখেছে। এই যে এটা 45 না বলেন 545 This is the cupboard where you can keep your clothes. This is the room, and this is the bathroom. বাথরুমের মধ্যেও এসি আছে। প্লাগ পয়েন্ট। এখন একটুখানি রেস্ট নেবো কিছুক্ষণের জন্য, তারপরে বিকেলবেলা 5টার সময় আমরা বেরোবো। আজকে নাইট সিটির একটা ভিউ দেবো, তারপর আমরা ক্রুজে ডিনার করব। সব লাইট এখানে এই কন্ট্রোলার দিয়ে কন্ট্রোল হয়। সব লাইট আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো। যদি আমি এখানে বেডরুমের লাইট জ্বালাতে পারবো, দিকে লাইটগুলো আমি জ্বালাতে পারবো চাইলে এখান থেকে। ঠিক আছে, এখান থেকে আমি এসিটাকে কন্ট্রোল করতে পারবো যে এসি টেম্পারেচার কত হবে। এন্ট্রেন্সের লাইটটা আমি এখান থেকে জ্বালাতে পারবো, ল্যাম্পের লাইট আমি এখান থেকে জ্বালাতে পারবো, সব লাইট আমি এখান থেকে জ্বালাতে পারবো। তো এসি যে টেম্পারেচারটা সেটাকে আমি একটু কমিয়ে দেবো, ফ্যান স্পিডটাকে বাড়িয়ে দেবো। অ্যামেজিং, কিছু আর্ট ওয়ার্ক আছে সুন্দর সুন্দর। একটা দীর্ঘ আর ক্লান্তি ভরা যাত্রার পর এমন একটা সুন্দর হোটেলে পৌঁছানোর পর মনে হলো সারাদিনের সব ক্লান্তি যেন এক মুহূর্তে হারিয়ে গেল। ইকোটেল ব্যাংকক। পথের ক্লান্তি পেরিয়ে আবার শুরু হলো ব্যাংককের নতুন একটা অধ্যায়। ভালো খবর যে বৃষ্টি কিন্তু থেমে গেছে, আর এখন আমরা যাব খেতে লাঞ্চ। ওয়েদার যদি ভালো না হয় তাহলে ভালো কোয়ালিটির ফুটেজ নেওয়া খুব সমস্যা হবে। আই গেস ওয়েদার উইল বি গুড।
হয়তো ঠিকই আমি পুরোটা সোলো ট্রাভেল করিনি, একটা এজেন্সির সঙ্গেই এই জার্নিতে বেরিয়েছিলাম। কিন্তু তার মাঝেও লোকাল স্ট্রিটে হাঁটা, লোকাল মার্কেট ঘুরে দেখা, এই দেশের সাধারণ মানুষদের কাছ থেকে দেখা এই আগ্রহটা আমার মধ্যে সবসময় ছিল। আর এই অন্যরকম করে ট্রাভেল করার শিল্পটা আমার মধ্যে তৈরি করে দিয়েছিলেন একজন ইউটিউবার, যার কথা না বললেই নয়, ট্রাভেল উইথ কৌশিক। ট্রাভেল ভ্লগ বানানোর আর্টটা আমি হয়তো তার মতন করে কখনই করতে পারবো না, কিন্তু তার ভিডিও দেখেই আমি কিছুটা হলেও সেই চেষ্টা করতে শিখেছি। লোকাল ক্যাব অনলাইনে কী করে বুক করতে হয়, গ্র্যাব অ্যাপের মতন লোকাল অ্যাপসগুলো কেন গুরুত্বপূর্ণ, বা বিদেশে গিয়ে গুগল ট্রান্সলেটর কেন সঙ্গে রাখা উচিত, এই ছোট্ট ছোট্ট কিছু প্রয়োজনীয় ইনফরমেশনগুলো আমি তার থেকেই পেয়েছি। তাই আমার এই ট্রাভেল ভ্লগের প্রতিটা ফ্রেমের পিছনে হয়তো আমার নিজের কিছু গল্প আছে, কিন্তু তার সঙ্গে মিশে আছে আরেকজনের থেকে শেখা অনেক কিছু। যদি কখনো কৌশিকদা আমার এই ভ্লগগুলো দেখেন, তাহলে হয়তো তিনি বুঝতে পারবেন আমি শুধু তার ভ্লগ দেখি না, আমি তার অনেক বড় ফ্যান। ওকে, আজকের খাবারে আছে রাইস, এটা একটু সাউথ ইন্ডিয়ান টাইপের খাবার। এটা হচ্ছে মিক্স ভেজ চিকেন, দিস ইজ পায়েস আই গেস, অ্যান্ড দিস ইজ ফিশ, এখানকার মাছ। এখন আমি মাছ ট্রাই করিনি, তো মাছটা খেয়ে দেখতে হবে যে এখানে মাছটা কেমন হয়। দেখে তো ভালো মনে হচ্ছে। এখানকার সামুদ্রিক মাছ ভালো লাগে। ঘুমিয়ে পড়েছি, টের পাচ্ছি না যে কখন ঘুমাচ্ছি, এতটা শরীর টায়ার্ড লাগছে। কটা টাইম বেজে গেছে, ড্রাইভার রেগে যাচ্ছে, সবাই আসছে না, অনেকটা দেরি হয়ে গেছে। তো এখন আমরা যাব হচ্ছে রিভার ক্রুজ করে, ডিনার আমাদের আছে রাত্রেবেলা। তো সিটিটাকে নদীর থ্রু দেখবো, চাও ফ্রাই নদী, ব্যাংককের যে নদী সে নাম হচ্ছে চাও ফ্রাই নদী, সেই চাও ফ্রাই নদীর থ্রু আমরা পুরো সিটিটাকে আজকে দেখবো। চাও ফ্রায়া নদীর কাছে পৌঁছানোর অনেকগুলো পথ আছে, তবে আমরা যে পথ নিয়েছিলাম সেটা ছিল একটু অন্যরকম। ব্যাংককের বিশাল বিশাল শপিং মলের ভেতর দিয়ে শর্টকাট করে পৌঁছে যাওয়া যায় রিভার ক্রুজের টার্মিনালে। আর এই শপিং মলগুলো শুধু শপিং করার জায়গা নয়, থাইল্যান্ডের আরবান লাইফস্টাইলের একটা বড় অংশ। বিশাল আর্কিটেকচার, লাক্সারি ব্র্যান্ড থেকে শুরু করে লোকাল শপ, ফুড কোর্ট, এন্টারটেনমেন্ট, সব কিছু এক ছাদের নিচে। তাই ব্যাংকক ঘুরতে এলে এই শহরের শপিং মলগুলো নিজের মতন করে একটা অ্যাট্রাকশন হয়ে ওঠে। একদিকে চাও ফ্রায়ার শান্ত জল, আর অন্যদিকে ব্যাংককের ঝলমলে মডার্ন সিটি লাইফ। আমরা এখন ওয়েট করছি কখন ক্রুজটা আসবে, তারপরে উই উইল হপ ইন অ্যান্ড উই উইল সি দ্য সিটি। চাও ফ্রায়া রিভার ক্রুজের টিকিট আগে থেকে অনলাইনে বুক করা যায়, আবার টার্মিনালে পৌঁছে কাউন্টার থেকেও বুকিং করা যায়। এখানে রয়েছে অনেক ধরনের ক্রুজ, আমাদেরটা ছিল চাও ফ্রায়া প্রিন্সেস, আর তার সঙ্গে ছিল ডিনারও। সত্যি বলতে প্রথমে বুঝতে পারিনি ক্রুজগুলো এতটা সুন্দর হবে। চাও ফ্রায়া প্রিন্সেসের মতন ডিনার ক্রুজে সাধারণত প্রায় 2 ঘন্টার জার্নি, আর টিকিটের দাম প্যাকেজ অনুযায়ী পরিবর্তন হয়, মোটামুটি 1500 থেকে 2500 থাই বাটের মধ্যেই থাকে। ক্রুজ থেকে ব্যাংককের অনেক বিখ্যাত ল্যান্ডমার্ক দেখা যায়, ওয়াট আরুন, ওয়াট ফো, গ্রেট প্যালেস, রামা 8 ব্রিজ, আর নদীর ধারের ঝলমলে স্কাইলাইন। শুধু সাইট সিইং নয়, ক্রুজের মধ্যে থাকে লাইভ মিউজিক, এন্টারটেনমেন্ট, পার্টি নাইট, আর ডিনারে পাওয়া যায় থাই, ইন্ডিয়ান, কন্টিনেন্টাল সহ বিভিন্ন কুজিন। কিছু প্যাকেজে ওয়াইন আর অন্যান্য অ্যালকোহলিক ড্রিঙ্কসও থাকে। আর সবচেয়ে সুন্দর লাগে যখন রাত নামে, চাও ফ্রায়ার কালো জলের ওপর আলোয় সাজানো ক্রুজ, দুপাশের ব্যাংককের স্কাইলাইন, মনে হয় শহরটা যেন নিজের প্রতিচ্ছবি নিয়ে নদীর বুকে ভেসে চলেছে।
ক্রুজের ভেতরের অ্যাম্বিয়েন্সটা আর খাবারের অপশান সত্যিই দারুণ। চাও ফ্রায়া প্রিন্সেসের মতন ক্রুজে আমরা যারা এসেছিলাম তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন ভারতীয়। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হলো নাইট পার্টিতে ইন্ডিয়ান মিউজিক বাজছিল, সবাই নিজেদের মতন করে এনজয় করছিল। অন্য একটা দেশে এসে এতগুলো নিজের দেশের মানুষকে এক জায়গায় দেখে সত্যিই বেশ ভালো লাগছিল। মনে হচ্ছিল থাইল্যান্ডের মাঝেই যেন এক টুকরো ইন্ডিয়া। তবে একটা কথা আগেই বলেছিলাম, ব্যাংকক কিন্তু সমুদ্রের উপকূল শহর নয়, তাই এখানে এসে সি বিচের এক্সপিরিয়েন্স পাওয়ার সুযোগ নেই। তাহলে প্রশ্ন হলো ব্যাংককে আসবেন কেন? কারণ ব্যাংককের নিজের কিছু স্পেশাল অ্যাট্রাকশন আছে যা এই শহরকে অন্যরকম করে তুলেছে, যেমন সাফারি ওয়ার্ল্ড, সি লাইফ ব্যাংকক, ওশেন ওয়ার্ল্ড, ম্যাডাম টুসেডসের মতন অ্যাট্রাকশন, তার সাথে অথেন্টিক থাই ফুড আর সকলের চেনা খাওসান রোড। এই জায়গাগুলোর এক্সপিরিয়েন্স, ব্যাংককের নাইট লাইফ, ফুড আর আরও অনেক কিছু আমি আপনাদের সাথে এই ট্রাভেল সিরিজে শেয়ার করব। তাই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে পরের এপিসোডটা আপনাদের মিস না হয়। আজকের পর্ব এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।